আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এক রুক্ষ মরুভূমিতে পরিণত হলো। তারপর আমার ভাবনা সেদ ঘটিয়ে স্বর্ণা বলল। কিন্তু হঠাৎ করেই স্বর্ণা মীরার দিকে একরাশ বিরক্তি ও রাগ নিয়ে তাকাচ্ছে। মীরারও একই অবস্থা। মীরাও প্রথমে একটু অবাক হলেও তার কিছুক্ষণ পরপরই স্বর্ণার দিকে একইভাবে তাকিয়ে আছে। আর আমি শুধু স্বর্ণার দিকে তাকিয়ে আছি। ওকে দেখে আমার মনের ভিতরে যেন আবার নতুন করে ভালোবাসার ফুল ফুটতে লাগলো। কিন্তু যখন ওর অবহেলা আর আমার সাথে যে জঘন্য ভালোবাসার নাটক করছিল তা মনে পড়তেই সেই ভালোবাসার ফুল ঝরে পড়ে এক রুক্ষ মরুভূমিতে পরিণত হলো। তারপর আমার ভাবনা সেদ ঘটিয়ে স্বর্ণা বলল, শাকচুন্নি, তোর সাহস কি করে হয় আমাকে চর মারার? মেরেছি তো বেশ করেছি, তোর সাহস কি করে হয় কাব্যকে জড়িয়ে ধরার? আর একবার যদি তুই কাব্যকে জড়িয়ে ধরিস বা ওর 100 হাতের ভিতরেও আসিস তাহলে সেটা তোর জন্য খুব খারাপ হবে বলে দিলাম। আমি কাব্যকে একবার কেন 1000 বার জড়িয়ে ধরবো, তাতে তোর কি? হ্যাঁ, আর কি যেন বললি? আমি যেন ওর 100 হাতের ভিতরে না আসি। তাহলে শুনে রাখ, আমি সব সময় ওর সাথে ছায়া হয়েই থাকবো, তাতে তোর কি? কে হয় ও তোর? ওরা দুজন যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে ওরা দুজন দুজনকে আগে থেকেই চেনে, আর ওদের ভিতরে নিশ্চয় আগে কিছু একটা হয়েছিল। কে হয় ও আমার, তুই জানিস? তাহলে শোন, ও আমার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড। আর তুই খুব ভালো করেই জানিস আমি যাদের ফ্রেন্ড মনে করি তাদের কাছে তোর মতো কিছু মানুষকে দেখতেই পারি না। ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ডের মতোই থাকবি, অযথা উটকো অধিকার দেখাতে আসবি না, বুঝেছিস? আর একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে আমি যেন তোকে কাব্যের আশেপাশে না দেখি। কাব্য শুধু আমার আর কারো নয়, শুধুই স্বর্ণার। ও, তার মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে এটাই, আমি কাব্যকে ভালোবাসি। আর শুধু আমি যে কাব্যকে ভালোবাসি এটাও নয়, কাব্যও আমাকে ভালোবাসে। এদিকে আমি স্বর্ণার মুখে ভালোবাসার কথাটা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলছে। তবু নিজেকে শান্ত রেখে বললাম, এই যে হ্যালো, আপনি কে? আপনি? স্বর্ণাকে উদ্দেশ্য করে আর পাগলের মতো কী সব বলছেন? আমি আপনাকে ভালোবাসি মানে? আমি তো জীবনে প্রথম আপনাকে দেখছি। আর তুই? মীরাকে উদ্দেশ্য করে বললাম, তুই এই মেয়েটার সাথে এত কথা বলছিস কেন? কোথা থেকে যে এসব উটকো ঝামেলা আসে? কাব্য, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তোমার ভালোবাসাকে চিনতে পারছো না? ওই শাকচুন্নি তোকে তো বলেই দিয়েছে যে ও তোকে চেনে না, আর জীবনে আজই প্রথম তোকে দেখলো, তাহলে আবার কথা বলছিস কেন? আর দেখ স্বর্ণা, এখনো সময় আছে, ভালোই ভালোই এখান থেকে চলে যা। মীরা, তুই চুপ থাক। আর কাব্য, তুমি এতটা কি করে পাল্টে গেলে যে আজ আমাকে চিনতে পারছো না? ও, বুঝতে পেরেছি, তুমি আমার উপর রাগ অভিমান করে আছো। আসলে এটাই স্বাভাবিক, তোমার সাথে আমি যা করেছি তাতে যে কেউ এমনটা করবে। কিন্তু আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও কাব্য, প্লিজ। আরে আরে, আপনি কি বলছেন এসব? আমার উপর আমার কিসের রাগ অভিমানে কথা বলছেন? আর আপনাকে তো আজই প্রথম দেখলাম মনে হয়। যখন আজ প্রথমবার দেখলাম আপনাকে, তাহলে এসব রাগ অভিমান কোথা থেকে আসছে? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, দুঃখিত। আর মীরা, আমি বাড়ি গেলাম। কোথায় ভাবলাম আজ ক্লাস করব, কিন্তু তার হলো না। বলে আবার কলেজ থেকে বের হয়ে আসলাম। আমি আসার সময় দেখি কলেজের অন্য অনেকেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে স্বর্ণা কাঁদতে কাঁদতে চলে যায়। মীরাও এই ঘটনার পরে আর কিছুই ভালো লাগছে না, মনের ভিতরে যেন অজানা এক ঝড় বয়ে যাচ্ছে। তাই মীরাও ঠিক করলো সেও আর আজ ক্লাস করবে না, বাড়ি চলে যাবে। ঠিক তখনই মীরার বান্ধবীরা মানে নীলারা এসে মীরাকে বলল, কি রে, কোথায় যাস? ক্লাস করবি না? না রে, ভালো লাগছে না, তোরা থাক, আমি বাড়িতে গেলাম। আরে আরে, কি হয়েছে মীরা, শোন তো। কিন্তু মীরা কিছু না বলে চলে যায়। আর এদিকে আমি বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবছি, স্বর্ণা এখানে কেন? আবার কি চাই ও? আমার জীবনটা তো একেবারে প্রায় নষ্ট করেও কি ওর মনের জ্বালা মেটে নাই? না, আর ভাবতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন আর
যে ঘুমিয়ে গেছি বুঝতে পারি নাই। পরের দিন খুব সকালে আমার ঘুম ভেঙে যায়। আজ আর কলেজে যাই নাই। কলেজে না গিয়ে আমি অফিসে যাই। অফিসে এসে নিজের কেবিনে বসতেই পিয়ন চাচা এসে বলল ম্যানেজার স্যার নাকি আমাকে ডেকেছেন। তাই আমি স্যারের সাথে দেখা করতে যাই। স্যারের রুমে দরজা নক করে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমাকে ডেকেছিলেন? রুমের ভিতরে ঢুকে দেখি স্যারের মুখে চিন্তার ছাপ। ও কাব্য, তুমি? তা কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে ভালোই আছি। স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই, বলো কি জানতে চাও? না মানে স্যার, আজকে আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে কিছু একটা নিয়ে চিন্তায় আছেন। স্যার একবার আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমাকে যা বললো তা শোনার জন্য আমি উঠেও প্রস্তুত ছিলাম না। নিমিষেই আমার চোখে মুখে অন্ধকার কালো মেঘে ঢেকে গেল, কারণ স্যার আমাকে বলল, কাব্য, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, আর কথাটা শোনার পর তুমি আমাদের কি ভাববা এটাও বুঝতেছি না। স্যার আপনার যা বলার তা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, যদি আমি কোনো অপরাধ করে থাকি তাও। না কাব্য, তুমি কোনো অপরাধ করো নাই। তুমি তো আমাদের সবার গর্ব। তুমি আমাদের এখানে পার্ট টাইম জব করেও আমাদের কোম্পানিকে অনেক এগিয়ে নিয়ে গেছো, যার জন্য কোম্পানি তোমার কাছে ঋণী। আর আমাদের কোম্পানির অনেক ভাগ্য করে তোমার মতো একজন কর্মচারী পেয়েছি। কিন্তু আজ আমাদের কোম্পানির জন্য অনেক খারাপ একটা দিন যে তোমার মতো একজন শত ভালো কর্মচারী হারাতে যাচ্ছি বলে। স্যার আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না, আমি আবার কোথায় হারিয়ে যাব? কাব্য, তোমাকে আমাদের কোম্পানি হারাতে যাচ্ছে মানে হচ্ছে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তোমাকে আর আমরা আমাদের কোম্পানিতে রাখতে পারবো না। তোমার সব পাওনা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। স্যার আপনি সব কি বলছেন? প্লিজ স্যার এমনটা করবেন না স্যার, অনেক কষ্টে আমি এই চাকরিটা পেয়েছিলাম স্যার। আর যদি আজ চাকরিটা চলে যায় তাহলে আমাকে পথে বসতে হবে স্যার। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না স্যার। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে যে শাস্তি দেন আমি মাথা পেতে নেব, তবুও আপনি আমাকে বের করে দিবেন না স্যার। আমি আপনার পায়ে পড়ছি স্যার। আরে আরে কাব্য, এটা কি করছো তুমি? তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কোনো অপরাধ করো নাই। আসলে কি হয়েছে তোমার তোমার মনে আছে কি, গত মাসে একটা প্রজেক্টের কাজ তুমি সহ আরো 4 জনকে দিয়েছিলাম। হ্যাঁ মনে আছে স্যার, আমার প্রজেক্ট ফাইলগুলো তো আপনাকে দিয়েছি, সেখানে কি কোনো... কাব্য, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আর তুমি তো জানতে, গত মাসে অন্য একটা কোম্পানির একটা মিটিং হওয়ার কথা ছিল ওই প্রজেক্টের ওপর, আর দুর্ঘটনাবশত মিটিংয়ের ডেটটা পিছিয়ে যায়। হঠাৎ করেই গতকাল তারা মিটিংয়ের জন্য আমাদের কাছে আসে আর প্রজেক্টের ফাইলটা দেখতে চাই, এবং এই প্রজেক্ট সম্পর্কে আমাদের সাথে তাদের কথা হয়। যাই হোক, তোমার ফাইলটা দেখে ওরা খুশি হয় আর আমাদের সাথে কাজ করতে রাজিও হয়। সে সাথে তারা এটাও বলেছে আমরা চাইলে তাদের সাথে একটানা 5 বছরের যে কোনো প্রজেক্টের ওপর কাজ করতে পারি। কিন্তু স্যার এটা তো ভালো খবর, কিন্তু এটা বুঝতে পারছি না এর সাথে আমার চাকরি যাওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে কাব্য। ওরা বলেছে ওরা আমাদের সাথে কাজ করতে রাজি আছে, কিন্তু তারা আমাদের একটা শর্ত দিয়েছে যে আমরা যেন ভবিষ্যতে তোমার সাথে কোনো যোগাযোগ না রাখি, আর আজকের মধ্যেই যেন তোমার সব পাওনা মিটিয়ে দেই। এখন তুমি হয়তো বুঝতে পেরেছো। আপনাকে আর বলতে হবে না স্যার, আমি সব বুঝতে পেরেছি, আমি আসছি। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে স্যার, কারণ আমি হয়তো নিজের স্বপ্নগুলো সত্যি করতে পারবো না। আপনারা হয়তো ভাবছেন এটা চাকরি চলে গেছে তো কি হয়েছে, একটা গেছে আর একটা চাকরি পাবো। আরে ভাই, এটা বাংলাদেশ, এদেশে চাকরি পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া, আর তা পাওয়া মুখে বলা যতটা সহজ, বাস্তবে ততটা সহজ নয়। যাই হোক, মন খারাপ করে চলে যাব। তখনই স্যার বলল, আরে কাব্য, তুমি কই যাও? আর এতে মন খারাপ করার কি আছে? দেশে কি আর চাকরির অভাব আছে? আর যাই হোক, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গেছি, তারা আমাদের একটা অফার দিয়েছে। স্যার অফারটা আপনাদের দিয়েছে, আমি তো আর আজ থেকে আপনার অফিসের সদস্য নই, তাই সেটা আমার না জানলেও চলবে। কষ্ট করে একটু শুনে তো যাও, হয়তো কথাটা শুনলে তুমিও খুশি হবে। ঠিক আছে স্যার,
এত করে যখন বলছেন বলুন কি বলতে চান? ওরা শর্ত হিসেবে এটা বলেছে যে ওরা ওদের কোম্পানিতে তোমাকে চাকরি দিতে চাই, আর তোমার বেতন আমাদের থেকে দ্বিগুণ দিতে চাই। কি বললেন স্যার? আবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ঠিকই বললাম। আমি তো স্যারের কথা শুনে অবাক হয়ে গেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তারা আমাকে আমাদের কোম্পানি থেকে বের করে দিতে বলে আবার নিজের কোম্পানিতে চাকরি দিতে চাই কেন? আমার ভাবনার সেদ গটিয়ে স্যার বলল, আরে ভাই কাব্য, এবার তো একটু হাসো, তোমার মুখে এমন মেঘের ছায়া মানায় না। আমি স্যারের কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। আর একটা কথা, আগামীকাল ওরা তোমার সাথে কথা বলতে চাই। স্যারের কথা শুনে মনটা এখন একটু ভালো হলো। তারপর স্যারের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরে আসি, আর পরের দিন ঠিক সময় মতো নতুন অফিসে চলে আসি। অফিসে আসতেই একটা লোক এসে বলল, স্যার ম্যাম আপনাকে ভিতরে ডেকেছেন। লোকটার কাপড় চোপড় দেখে বোঝা যাচ্ছে ইনি এই অফিসের পিয়ন। কিন্তু চাচা, আমি তো ম্যামের রুমটা কোনটা তা জানি না, আপনি যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। পিয়ন বলে, ঠিক আছে স্যার, আপনি আমার সাথে আসুন। তারপর পিয়ন চাচা আমাকে সাথে করে ম্যামের রুমে নিয়ে যাই, আর ম্যামকে বলল, ম্যাম স্যার এসছেন। ঠিক আছে, আপনি যান, আমি কথা বলে নিচ্ছি। তারপর চাচা চলে যান, আর আমি মাথা নিচু করে আসি। আপনার নাম তাহলে কাব্য? ম্যামের কণ্ঠটা কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে, তাই আমি তাকে দেখার জন্য যেই মাথা উঁচু করি তার দিকে তাকালাম। আমি তাকে দেখি যে ম্যাম একটা বোরকা পরে আছে, কিন্তু বোরকার আড়ালে কে তা বুঝতে পারছি না। আমার শুধু বারবার মনে হচ্ছে বোরকার আড়ালে কে আছে, তাকে হয়তো আমি চিনি। কি হলো, কিছু বলছেন না যে? আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করেছি। সরি ম্যাম, একটু টেনশনে ছিলাম তো। যাই হোক, আমার নাম কাব্য আহমেদ, যাকে আপনারা আমাকে মাঝপথে থামিয়ে দিলে ম্যাম বলতে লাগলো, আপনাকে কিছু বলতে হবে না, আপনার সম্পর্কে আমি সবকিছুই জানি। আপনি কে, কোথায় থাকেন, কখন কি করেন? আমি অবাক হয়ে বললাম, ঠিক বুঝলাম না ম্যাম, আপনি কিভাবে আমার সম্পর্কে জানেন? আমি তো আজকেই প্রথম। ম্যাম একটু ভেবাচাকা খেয়ে বলল, আমার অফিসে যাকে আমি কাজে রাখবো তার সম্পর্কে একটু হলেও তো খোঁজ খবর রাখতে হবে, বলা তো যায় না কখন। যাই হোক, আপনাকে যে জন্য আজ ডেকেছি তা হলো আপনার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি। সেই জন্য আমরা আপনাকে আমাদের কোম্পানিতে কাজ করার জন্য নিয়েছি। আশা করি আপনি আগের কোম্পানিতে যেমন কাজ করতেন আমাদের এখানেও ঠিক তেমনই কাজ করবেন, আর কাজের প্রতি যেন কোনো। জি ম্যাম। তারপর করিম চাচা আমাকে আমার নতুন কেবিনে রেখে যায়। আমি আমার কেবিনে আসার পর অনেকে আমার সাথে কথা বলছে, অবশ্য আমিও ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলছি, আর তাদের সাথে কথা বলে আমার খুব ভালোই লাগলো। যাই হোক, তারপর যে যার যার মতো কাজের জায়গায় চলে যাই, আর আমি আমার কাজ করতে থাকি। কাজ শেষে যখন আমি আমার ফাইলটা ম্যাডামকে দেখাই, তা দেখে তিনি খুব খুশি হন, আর এটাও বলেন এভাবে কাজ করতে থাকলে আমার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করবে। ম্যাডামের কাছে নিজের প্রশংসা শুনে খুব ভালোই লাগলো। তারপর ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে কিছু সময় বিশ্রাম নিয়ে গোসল করতে চলে যাই। তারপর গোসল করে বের হতেই দেখলাম আমার টেবিলের উপর খাবার রাখা। আমি ভাবলাম হয়তো বাড়িওয়ালা আন্টি রেখে গেছেন, মাঝে মধ্যে তিনি আমার জন্য খাবার রেখে যান। ও, আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছি, বাড়িওয়ালার ছেলেকে আমি এখন আর পড়াই না। তারপর আমি খাবার খেয়ে পড়তে বসি। তারপর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাই। কলেজে যাওয়ার সাথে সাথেই দেখলাম স্বর্ণা কোথা থেকে যেন আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলাম, কিন্তু ও আমার সামনে দাঁড়িয়ে যায়। তাই বিরক্ত হয়ে বললাম, কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? এভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আর একটু সরে যান, রাস্তা ক্লিয়ার করেন, আমাকে ক্লাসে যেতে হবে। আমার কোনো সমস্যা নেই, তবে আমি একটা কথা জানতে চাই, তুমি আমার সাথে গতকাল এমনভাবে কথা বললে কেন? জানো, গতকাল সারা রাত আমি একটুও ঘুমাতে পারি নাই। আপনি ঘুমাতে পারেন নাই কেন তা আমি কি করে জানবো? আর একটা কথা, আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে অভ্যস্ত নই, তাই আশা করি আজকের পরে আমাকে আপনি বিরক্ত করবেন না। কি? আমি তোমাকে বিরক্ত করি? এটা তুমি বলতে পারলে কাব্য, যে তুমি আমার সাথে একদিন কথা না বললে থাকতে পারতে না? সবসময় আমাকে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ না করতে পারলে মন খারাপ করতে,
সেই তুমি আজ আমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করছো? করুণভাবে কথাগুলো বলল স্বর্ণা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কথাগুলো বলার সময় স্বর্ণার চোখে পানি, আর ওর চোখের পানি দেখে মনে হচ্ছে কেউ যেন আমার করে যায় সুস ফুটছে। তারপরেও নিজেকে সামলে নিয়ে বললাম, দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আর মাথায় সমস্যা আছে, ভালো কোনো ডাক্তারকে দেখান। আসি, খোদা হাফেজ। তারপর ওকে পাশ কাটিয়ে কলেজের পিছনে আসি। এসে দেখি মীরা মন খারাপ করে বসে আছে। তবে মীরার চোখ দুটো দেখে আবার মনে হচ্ছে মীরা কারো প্রতি চরম রেগে আছে, কিন্তু কার প্রতি তা জানি না। যাই হোক, ওর কাছে এসে বললাম, কি রে, তোর আবার কি হলো যে আজ এমনভাবে এখানে বসে আছিস, তো আবার একা? তারপর মীরা একবার আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা কাব্য, আমি কি খুব খারাপ? আরে কে বললো তুই খারাপ? তুই অনেক ভালো রে বান্ধবী। আর তোর মনটা তোর চেয়ে আরো ভালো ও কোমল। হয়তো যখন তুই রেগে যাস তখন ব্যাপারটা আলাদা। যাই হোক, কিন্তু তুই আজ এই প্রশ্ন কেন করলি? এমনি করলাম, কেন জানি না, হঠাৎ জানতে ইচ্ছা করলো। আচ্ছা কাব্য, সত্যি করে একটা কথা বলবি, তুই কি স্বর্ণাকে আগে থেকে চিনিস? হঠাৎ মীরার এমন কথার উত্তরে কি দিব তা আমার জানা নেই। তারপরেও অনেক কষ্টে বললাম, না, ওনাকে আমি চিনি না। আর ওনার নাম যে স্বর্ণা তা এখনই তোর কাছ থেকে জানলাম। তুই সত্যি করে বলছিস তো কাব্য? আচ্ছা, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বল, কি বলবি? আসলে কাব্য, কথাটা যে তোকে কিভাবে বলি। আরে বোন, কি বলবি বলে ফেল, এত সংকোচ করছিস কেন? যদি না বলতে চাস তাহলে বলিস না। আমি মীরাকে বোন বলে ডাকাই ও রেগে গিয়ে বলল, ওই, আমি তোর কোন জন্মের আপু লাগি রে? আজকে তোরে আমি খাইছি। বলেই আশেপাশে কি যেন খুঁজছে। মীরা রাগ দেখে আমার সুবিধার মনে হচ্ছে না, তবে ওর রাগী মুখটা দেখতে খুব ভালো লাগছিল। তাই ভাবলাম ওকে আরেকটু রাগিয়ে দেই। তাই ওকে বললাম, ঠিক আছে, আজ থেকে তোকে আর বোন বলে ডাকবো না, বউ বলে ডাকবো। বলে ওখান থেকে পগার পার হয়ে যায়। জানি না পাগলিটা আমাকে ধরতে পারলে কি করতো। যদি ধরতে পারে তাহলে আর আমি আপনাদের তো থাকুম না। আর এদিকে মীরা মন খারাপ করে ভাবছে, ধ্যাত, কেন যে এত সংকোচ করলাম, তখন যদি ওকে বলে দিতাম তাহলে। হঠাৎ করেই ও আপন মনে হাসতে থাকে মীরা, আর মনে মনে বলে, আচ্ছা, ও কি আমাকে ভালোবাসে? হয়তো বাসে, তা না হলে কেন বললো ও এখন থেকে আমাকে বউ বলে ডাকবে? কিন্তু ওর মুখে বউ ডাকটা আবার শুনতে ইচ্ছা করছে, তবে একটু লজ্জাও লাগছে। আচ্ছা দেখি পাগলটা কোথায়। তারপর মীরা কলেজের ভিতরে এসে কাব্যকে মনে মনে খুঁজতে থাকে। তারপর মীরা আর আমাকে খুঁজে পায় না, দেখে নিজেই নিজের মাথায় হালকা করে চড় মেরে দিয়ে বলে, কেন যে ওকে ভয় দেখাতে গেলাম, বেচারা এমন ভয় পেয়েছে যে কলেজ থেকে পালিয়েছে। তবে পালিয়ে যাবে কোথায় চাঁদ? তুমি যেখানেই যাবে, তোমার ছায়া হয়ে আমিও সেখানেই যাব। তোমার আর আমার মধ্যে কাউকে আসতে দেব না, সে যাই হোক না কেন। এইভাবে আরো কিছুদিন চলে গেল। আর এই কয়েকদিনের মধ্যেই একটা দিনও বাদ যায়নি যেদিন স্বর্ণা আমার কাছে ক্ষমা চাইতে আসেনি। কিন্তু এখন আবার কিছুদিন থেকে লক্ষ্য করছি মীরাও আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। ও যখনই কিছু একটা বলতে যাবে তখনই কিছু একটা হয়ে যায়, কিছু একটা ঘটনা তো ঘটবেই। যাই হোক, এভাবে যত দিন যাচ্ছে ততই স্বর্ণা তার অধিকার আমার উপর খাটাতে চাইছে। ওকে যত অপমান করি না কেন, স্বর্ণা সব সহ্য করছে। আর এখন আমার মনের স্বর্ণার প্রতি পুরো ভালোবাসাটা জেগে উঠেছে। এদিকে আবার হঠাৎ করে অফিসের একটা উটকো ঝামেলা শুরু হয়েছে। প্রথম ম্যাম আমার সাথে খুব ভালো ব্যবহার করলেও কিন্তু কিছুদিন হলো ম্যাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তবে তা কাজের জন্য নয়, বরং অফিসে কলিগদের সাথে কথা বলার জন্য। বিশেষ করে মেয়েদের সাথে আমাকে কথা বলতে দেখলেই রাগারাগি করে। এই তো আজ বলবে এর সাথে কথা বলতে পারবেন না, কাল বলবে ওর সাথে কথা বলবে না। আর সাথে কি হচ্ছে এসব কিছু বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। কি করব না এরকম হাজার চিন্তা মাথায় ঘুরছে আমার। তারপর অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা হলো, স্বর্ণার কারণে যেহেতু আমার জীবনের সব রং হারিয়ে গেছে, তাই আর না।
স্বর্ণাকে আমার জীবন থেকে সরাতে হবে। আর এদিকে যতদিন না আমি আমার লেখাপড়া শেষ করছি ততদিন যতই কষ্ট হোক না কেন এখানে চাকরি করব। আজ থেকে কোনো মেয়ের সাথে কথা না বলেই ম্যাম আর আমাকে কিচ্ছু বলবে না। কিন্তু স্বর্ণা, ও যেভাবে আমার পিছন আঠার মতো লেগে আছে, ওকে কিভাবে আমার পিছন থেকে সরাবো? এমনিতেই স্বর্ণাকে আমি আমার কাছ থেকে যতই দূরে রাখছি ততই সে আমার কাছে আসছে। তাই এখন আমাকে এমন কিছু করতে হবে যাতে স্বর্ণা নিজে থেকেই আমার জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু কি করা যায়? আচ্ছা, ও যদি এবার আমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে নিশ্চয়ই ও আমার সাথে কোনো মেয়েকে দেখতে পারবে না। আর হ্যাঁ, ও তো মীরাকেও আমার পাশে দেখতে পারে না। হ্যাঁ, মীরাকে দিয়ে যদি কিছুদিনের জন্য মিথ্যা প্রেমের অভিনয় করানো যায় তাহলে হয়তো স্বর্ণা নিজে থেকে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু মীরা কি রাজি হবে? কি করা যায়? ঠিক তখনই মনে পড়ে আমার সাথে বন্ধুত্ব করার আগে মীরা আমার সাথে প্রেমের বাজি ধরেছিল। আচ্ছা, যদি রিয়া আর নীলাদের বলে মীরাকে আমার সাথে প্রেমের অভিনয় করতে বলি? ধুর, কি ভাবছে এসব? রিয়া নীলাদের বললে ওরা তো মীরাকে সব সত্যি বলে দিবে। আর তাছাড়া বাজিতে তো ওরাই ঠকবে। তাই আমাকেই এমন কিছু করতে হবে যাতে সাপও মরে লাঠিও ঠিক থাকবে। ঠিক তখনই আমার মোবাইলে একটা কল আসে। মোবাইলের দিকে তাকিয়ে দেখি মীরা কল দিয়েছে, তাই কলটা রিসিভ করি। হ্যালো মীরা, বল। কি রে, কি করছিস এখন? কি আর করবো, শুয়ে শুয়ে স্বপ্নের ভিতরে ভবিষ্যৎ বউয়ের সাথে রোম্যান্স করি। তাই নাকি? তা মেয়েটা কে রে? এত হাসিস না, জানিস মেয়েটা কে ছিল? জানি না বলেই তো তোকে জিজ্ঞাসা করলাম। কোন মেয়ে তোর জীবনটা তেজপাতা করে তোর স্বপ্নে আসলো? কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। আচ্ছা, যত পারিস হেসে নে। যখন মেয়েটার নাম শুনবি তখন তোর সব কয়টা দাঁত পড়ে যাবে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো মেয়েটার নাম শুনতে ইচ্ছে করছে প্রচুর। মেয়েটার নাম হলো ওই মেয়েটার নাম হলো বলছিস না কেন? তাড়াতাড়ি বল মেয়েটাকে। এত তাড়া কেন রে বান্ধবী? আর আমার মতো লিজেন্ড ছেলেদের স্বপ্নে আসা মেয়েটা তো খুব স্পেশালিস্ট হবে, তাই না? আর তার নামটাও স্পেশাল, তাই তার নামটা ফোনে বলে অপমান করতে চাই না। আচ্ছা, বলবি না তো? ঠিক আছে, বলিস না। আর আমি জানতেও চাইবো না। আচ্ছা শোন, আগামীকাল ঠিক সকাল 10টায় আমার সাথে পার্কে দেখা করবি। যদি 1 মিনিটও লেট করিস তাহলে তোর প্যান্ট খুলে তোকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবো। আরে রাগ করিস কেন? শোন তো, টুটুটু যা, কেটে দিল। মেয়ের সাথে কথা বলে মনটা একটু ভালো হলো, কিন্তু পরেক্ষণেই আবার সব টেনশন মাথায় ভর করলো। তারপর সবকিছু ভুলে ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা মীরার ফোনে আমার ঘুম ভেঙে যায়, আর আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। হে আল্লাহ! আর এই 10 মিনিটের ভিতরে 30 বার কল দিয়েছে, যা দেখে আমার মাথা গেছে। এখন ওর কাছে গেলে বিপদ, না গেলে আরো বেশি বিপদ। যাই হোক, তাড়াহুড়ো করে কোনোরকম ফ্রেশ হয়ে পার্কে যাই মীরার সাথে দেখা করতে। আমি দূর থেকে মীরাকে দেখেই বুঝতে পারছি ও আমার উপরে কতটা রেগে আছে, আর শুধুই বারবার আমাকে কল দিতেছে। কিন্তু আমি তো ভয়ে ওর কল রিসিভই করি নাই। ও রাগ দেখে খুব ভয় হচ্ছে, না জানি আমাকে কাছে পেলে কি করবে। তবু মনে মনে আয়াতুল কুরসি পরে বুকে ফু দিয়ে সামনে এগোতে থাকি। আমি মীরার কাছে যাচ্ছি। বন্ধুরা যদি বেঁচে থাকে তাহলে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি ওর কাছে যেতেই ও আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেন আমাকে এখন খেয়ে ফেলবে। ওর রাগ দেখে খুব ভয় লাগছে। মুখ থেকে যেন কোনো কথা বেরোচ্ছে না আমার, তবুও সাহস করেই বলে ফেললাম, কি রে, তুই কখন আসলি মীরা? কুত্তা বাদুর, আমি কখন আসি তা তোকে জানতে হবে না। আগে এটা বল, তোর মোবাইল কোথায়? আর এতগুলো কল দিলাম, তা ধরলি না কেন? কোন মাইয়ার সাথে টাঙ্কি মারলি এত সময় ধরে? আল্লাহ! মীরা রাগীভাবে বলল, একসাথে এতগুলো কথা? না মানে কি না মানে শুরু করছিস? হ্যাঁ, গতকাল রাতে তোকে কি বলেছিলাম তোর মনে নেই? আজকে তোকে তো আমি খাইছি, কিন্তু আগে এটা বল, কোথায় ছিলি এতক্ষণ? আমি নিশ্চিত তুই তোর স্বপ্নের মেয়েটার সাথে দেখা করতে গেছিলি, তাই না? আমি ভয়ে ভয়ে বললাম, মীরা,
তুই তো রাগ করছিস কেন? আমি বলছি কি হয়েছে। আসলে হয়েছে কি, গতকাল রাতে অফিসে কিছু কাগজ দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। মিথ্যে বললাম। এই শয়তান, একদম মিথ্যা বলবি না। আমি খুব ভালো করেই জানি তুই অফিস থেকে কোনো কাগজ বাদায় আনিস নাই। এবার আমি অবাক হয়ে বললাম, মীরা তুই কি করে জানলি যে আমি অফিস থেকে কোনো কাগজ নিয়ে আসি না? আমি কি করে জানবো? আমি তো এমনিই বললাম। আর তুই একে তো দেরি করলি, আর এসেই আমার সাথে ঝগড়া শুরু করলি। কাব্য, যা বাবা, আমি আবার কখন তোর সাথে ঝগড়া করতে গেলাম? তুই তো আগে। আমি কি? হ্যাঁ, আমি কি? আমি তোর সাথে কোন দুঃখে ঝগড়া করতে যাব? আমি তো তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ডাকলাম, আর তুই এখানে আসতেই আমার সাথে ঝগড়া শুরু করলি। কি মেরে বাবা, দোষ করলো না, উল্টো আমার দোষারোপ করলো। দেখিস তো কোনোদিন বিয়ে হবে না, মনে মনে বললাম। ওই কাব্যর বাচ্চা, কি ভাবছিস এত? আর যদি আমাকে মনে মনে গালি দিস তাহলে তোর ভবিষ্যৎ খারাপ আছে। আর আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে আমি তোকে গালি দিব? তা তুই আমাকে কি যেন বলবি বলছিলি? তোর সাথে ঝগড়া করতে গিয়ে ভুলে গিয়েছিলাম। যাই হোক, বলতো আজকে আমাকে দেখতে কেমন লাগছে? তারপর আমি মীরার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে যেন হঠাৎ এক ধরনের স্বপ্নের রাজ্যে হারিয়ে যাচ্ছি। মীরা আজ একটা কালো সিল্কের শাড়ি পরে আসছে, হাতে ম্যাচিং করে কালো চুড়ি, কপালে ছোট্ট কালো একটা টিপ, আর ঠোঁটের ছোট ওই তিল। এ যেন পরীর রাজ্য থেকে আমার সামনে কোনো এক পরী দাঁড়িয়ে আছে, আর সে রাজ্যের সমস্ত সৌন্দর্য যেন এই পরীর কাছে তুচ্ছ। মীরাকে কালো এই শাড়িতে যা লাগছে না, আমি মীরাকে যতই দেখছি ততই যেন ওর প্রেমে পড়ে যাচ্ছি। কিরে কাব্য, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আমাকে কেমন লাগছে বললি না তো? অপূর্ব। কি দেখবো? আর আমার পরীকে দেখছি, মন চাইছে সারা জীবন তোমার নেশায় যেন আমি মাতাল হয়ে যাই। আমি যেন এখনো কল্পনার ভিতরে আছি, বুঝতেও পারি নাই কি বলে ফেলেছি মীরাকে। সত্যি বলছিস তুই? আরে এত খুশি হয়ে লাভ নেই, তুমি আমার বন্ধু হোস, তাই তোর মন রাখতে মিথ্যা বলছি। সত্যি কথা বলতে কি, তোকে না দেখতে একদম পেতনির মতো লাগছে, শাকচুন্নি একটা। বুঝতেই পারছেন, মজা করে বললাম। কি সত্যি আমাকে দেখতে খুব খারাপ লাগছে? মন খারাপ করে বলল মীরা। আমি মীরার চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখের পানি সলসল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আরে পাগলি, মন খারাপ করছিস কেন? আমি তো তোর সাথে মজা করছিলাম। সত্যি কথা বলতে তোকে আজ অনেক কিউট আর অনেক সুন্দর লাগছে মীরা। তুই যদি আমার ফ্রেন্ড না হয়ে গার্লফ্রেন্ড হতিস তাহলে আমি তোকে এতক্ষণ জড়িয়ে ধরে একটা ইয়ে দিতাম। তুই চাইলেই কিন্তু এটা সম্ভব কাব্য। মানে কি সম্ভব? আচ্ছা কাব্য, তুই কি কিছুই বুঝিস না? শোন, একটা মেয়ের হাতে গোনা 3 জন বান্ধবী ছাড়া একমাত্র ছেলে বন্ধু আছে, আর সে ছেলে বন্ধুটার ছোট ছোট বিষয়গুলোতে অধিকার খাটায় সে। তাকে সে সব সময় অন্য মেয়েদের থেকে দূরে সরিয়ে রাখে। তার ভালো খারাপ যাই হোক না কেন, সব পরিস্থিতিতে তার ছায়া হতে চায়। সে তোর কাছে কি চায়, এটা কি তুই বুঝিস না? মীরা, তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। তুই সত্যি কিছু বুঝতেছিস না কাব্য? না। আচ্ছা, যা বলার পরিষ্কার করে বল। ঠিক আছে, তাহলে শোন কাব্য, আমি তোকে ভালোবাসি, আর শুধু ভালোবাসি না, খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ কাব্য, আই লাভ ইউ ভেরি মাচ। মীরা চোখ বন্ধ করে কথাগুলো বলল। কি? মীরা আমাকে ভালোবাসে? এটা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। মীরা আমাকে ভালোবাসে এটা শুনে আমার মনের ভিতরে কেমন জানি একটা শান্তির বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ মনে হলো ও যদি আমার সাথে নাটক করে। ধুর, আমি এসব কি ভাবছি? ও যদি আমার সাথে নাটকও করে তো করুক। আর আমি তো নিজেই চাচ্ছিলাম যে মীরা যেন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করুক। উপর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
কিরে কাব্য, কিছু বলছিস না যে? প্লিজ তুই আমাকে না করিস না। তুই না করলে আমি ঠিক থাকতে পারবো না। তোকে না পেলে আমি মরে যাব কাব্য। হঠাৎ মীরার মুখে মরার কথা শুনে আমার বুকে কেমন যেন কেঁপে উঠল। জানি ও হয়তো মিথ্যা কথা বলছে, তবুও ওর মুখে মরার কথা শুনে আমার যে খুব ভয় কষ্ট হচ্ছে। চুপ কর মীরা, একদম চুপ। আমি কি বলেছি নাকি যে আমি তোকে ভালোবাসি না? আমি তোকে ভালোবাসি মীরা, কিন্তু ভয়ে বলতে পারি নাই। যদি তুই আমার সাথে তোর বন্ধুত্ব নষ্ট করে দিস, আর হ্যাঁ, আর একবার যদি তুই মরার কথা বলিস তো তোর আগে তুই আমার মরা। আমি কিছু বলতে পারলাম না। কিভাবে বলবো? কেউ আমার ঠোঁট দুটো যে তার রসালো ঠোঁট দিয়ে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সে আর কেউ নয়, মীরা। প্রায় 3 মিনিট পর ও আমাকে ছেড়ে দেয়। এখন দুজনেই হাঁপাচ্ছি। আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললাম, মীরা, এভাবে কেউ কিস করে? আর একটু হলে তো মা। আর কিছু বলতে পারলাম না, কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার তো প্রায় 5 মিনিট। 5 মিনিট পর ছাড়া পেয়ে আমি আবারও হাঁপাতে হাঁপাতে মীরাকে কিছু বলতে যাব, তার আগেই আমি মীরার পিছনের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। কারণ মীরার পিছনে তাকিয়ে দেখি যে স্বর্ণা দূর থেকে আমাদের দেখে কাঁদছে। হঠাৎ ওর কান্না আমার মনের ছুরির মতো আঘাত করছে, কিন্তু মুহূর্তেই ওরতেও কষ্ট মনে হতেই আমার বুকে পৈশাচিক হাসি ফুটে ওঠে। স্বর্ণাকে দেখে আমি মীরাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলি, এভাবে কেউ কিস করে পাগলি? কেউ না করলেও আমি করি। তোর কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। তবে একটা কথা, এখন কি তুই আমাকে তুই বলেই ডাকবি? টাকাটা কেমন জানি বেমানান লাগছে। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, আজ থেকে আমি তোকে তুমি বলে ডাকবো, আর তুইও আমাকে তুমি বলে ডাকবি। হ্যাঁ ঠিক আছে, আমার রাজকন্যার রাইসার আম্মু। এই এই 1 মিনিট, এই রাজকন্যা রাইসাটা কে? আর ওর আম্মুটাই বা কে? আরে আরে পাগলি, রাগ করছিস কেন? রাজকন্যা রাইসা হলো আমার ভবিষ্যৎ মেয়ের নাম, আর তার আম্মু যে সে তো আমার সামনে আছে। যা কাব্য, তুমিও না। জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের আগেই আমাকে সতীনের মুখ দেখতে হবে। বলে আমাকে জড়িয়ে ধরে মীরা। আর এদিকে স্বর্ণা এসব সহ্য করতে না পেরে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। ও কাঁদুক, তাতে আমার কি? ওর জন্য আজও আমি প্রতি রাতে কাঁদতে হয়। ওর জন্য আজও আমি বাবা মা থেকে সত্যের অনাথের মতো চলতে হচ্ছে। যাই হোক, এরপর থেকে স্বর্ণাকে দেখে দেখে আমিও মীরার সাথে প্রেম করতে থাকি। এখন আর স্বর্ণা আমার কাছে এসে ক্ষমা চায় না, বরং দূর থেকে আমাকে দেখে কাঁদতে কাঁদতে চলে যায়। আরো কিছুদিন থেকেই দেখছি স্বর্ণার চোখের নিচে কালো দাগ পড়েছে, আর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। এভাবে আরো কিছুদিন চলে যায়। একদিন অফিসে বসে বসে ভাবছি, আমি এখন মীরার প্রতি এত দুর্বল হয়ে পড়ছি কেন? আর ইদানিং মীরার কোনো আচরণ মনে হচ্ছে না ও আমার সাথে অভিনয় করছে। কিছু একটা করতে হবে, কিন্তু কি করি? ঠিক সেই সময় আমার ভাবনার অবসান ঘটিয়ে পিয়ন চাচা এসে বলল আমাকে নাকি ম্যাডাম ডাকছেন। তা এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডামের রুমের দরজা নক করে বললাম, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। তা মিস্টার কাব্য, কেমন যাচ্ছে দিনকাল? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। তা আপনি আমাকে কি জন্য ডেকেছিলেন? দিনকাল তো ভালো যাওয়ারই কথা, আজকাল যা করে বেড়াচ্ছেন। আমি অবাক হয়ে বললাম, ঠিক বুঝলাম না ম্যাম। এখন তো বুঝবেন না কাব্য সাহেব। কিছুদিন আগে দেখলাম একটা মেয়েকে পার্কের ভিতর জড়িয়ে ধরে আছেন। মেয়েটা নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড। আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন ম্যাম? কিছুদিন আগে মানে ওই দিন আমিও ওই পার্কে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, তখনই দেখলাম। যাই বলুন কাব্য সাহেব, আপনার গার্লফ্রেন্ড কিন্তু দেখতে অনেক সুন্দর। কিছুদিন আগে মানে ওই দিন আমিও ওই পার্কে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম, তখনই দেখলাম। যাই বলুন কাব্য সাহেব, আপনার গার্লফ্রেন্ড কিন্তু দেখতে অনেক সুন্দর। ম্যাম, আপনি যেমনটা ভাবছেন তেমনটা ঠিক নয়। ও আমার গার্লফ্রেন্ড ঠিক আছে, কিন্তু আবার ও আমার গার্লফ্রেন্ড নয়। ম্যাম অবাক হয়ে বলল, ঠিক বুঝলাম না কাব্য সাহেব। আসল হয়েছে কি ম্যাম? তারপর ম্যামকে সব খুলে বলি। প্রথম থেকে স্বর্ণার সাথে যা যা হয়েছে, ও আমার সাথে যে প্রতারণা
বিশ্বাসঘাতকতা করছে এবং ওর জন্য আজ আমি ছন্নছাড়া পরিবার হারিয়েছি, এগুলো সব, এবং ওখান থেকে কিভাবে এ পর্যন্ত উঠে আসার গল্প বললাম। আমার কথা শোনার পর দেখি ম্যামের দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ কি ম্যাম, আপনি কাঁদছেন কেন? না না, তেমন কিছু না কাব্য সাহেব। তারপর ম্যাম চোখের পানি মুছে বলল, আচ্ছা কাব্য সাহেব, আপনি এখন যা করছেন তা কি ঠিক? যদি মীরা নামের মেয়েটা আপনাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে, আর সে যদি কখনো জানতে পারে আপনি ওর সাথে ভালোবাসার নাটক করেছেন, সত্যিকারের অর্থে তাকে কখনো ভালোবাসেন না, একবারও কি ভেবে দেখেছেন মেয়েটা কতটা কষ্ট পাবে, কতটা আঘাত পাবে? আর সে যদি এই কষ্টটা, এই আঘাতটা সহ্য করতে না পেরে ভুল কিছু একটা করে বসে? না না ম্যাম, এমনটা কিচ্ছু হবে না। আমি এমন কিছু হতে দিব না। আজকে আমি মীরাকে আমার সাথে দেখা করতে বলবো, আর দেখা করার পর আমি নিজেকে ওর কাছে এতটাই খারাপ প্রমাণিত করব, এতটাই খারাপভাবে নিজেকে উপস্থাপন করব যা মীরা কখনো কল্পনা করতে পারবে না। আর আমি জানি মীরা আজ যাই করুক একটা খারাপ মানুষের কারণে নিজের ক্ষতি করবে না। যাই হোক ম্যাম, আপনি কি জন্য যেন বলতে চাইছিলেন? কিছুই না কাব্য সাহেব, আপনি এখন আসতে পারেন। তারপর আমি ম্যামের রুম থেকে বের হয়েই মীরাকে ফোন দিলাম। ফোন দেওয়ার কিছুক্ষণ পর মীরা ফোন ধরল। হ্যালো মীরা। হ্যাঁ বলো কাব্য। মীরা, তোমার কি হয়েছে আর তুমি কাঁদছো কেন? না না কাব্য, কিছুই হয়নি। আমার আবার কি হবে? এই একটু মুড়ি ভাজা মেখে খাচ্ছিলাম, তাতে মরিচ একটু বেশি খেয়েছি তো, এজন্য কণ্ঠস্বর এমন শোনাচ্ছে। ও তাই বলো, আমি তো ভাবলাম তোমার হয়তো কিছু হয়েছে। আচ্ছা আমার কথা বাদ দাও, কি জন্য ফোন দিলা সেটা বলো। আজ আমার সাথে একটু দেখা করতে পারবে? বলো, কোথায় আসবো আর কখন? পার্কে 4:30 আসবে, তোমার সাথে খুব জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, বাই। আচ্ছা বাই। তারপর মীরা ফোন রেখে দিলে। আমি ভাবতে লাগলাম হঠাৎ মীরার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন। ধুর, মীরা তো বলল কি না কি খেয়েছে। তারপর অফিসের কাজ শেষ করে 4টার সময় পার্কে ওর সাথে দেখা করার চাপে যাই। পার্কে গিয়ে দেখি মীরা আমার অনেক আগেই পার্কে চলে এসছে। তারপর আমি ওর কাছ থেকে মীরার পাশে বসলাম আর বললাম, কখন এসছো মীরা? আমি মীরার চোখের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে। তাই ওকে বললাম, কি ব্যাপার মীরা, তোমার চোখ দুটো এত লাল আর ফুলে আছে কেন? তোমার কি কিছু হয়েছে? এই তো একটু আগে কি যেন বলতে চাইছিলে আমাকে। মীরা, আমি ঠিক তোমার কথার মানে বুঝলাম না। তোমাকে বুঝতে হবে না কাব্য, কি বলতে আমাকে এখানে ডেকেছো তা বলো, আর তাড়াতাড়ি বললে একটু ভালো হয়। বাড়িতে কাউকে কিছু বলে আসি নাই, বাড়ির সবাই আমার জন্য চিন্তা করবে আবার। বলছি। দেখো মীরা, আমি তোমাকে এখন যা বলবো তা তুমি ঠিক কিভাবে নেবে আমি জানি না। হয়তো তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু বিশ্বাস করো মীরা, আমার যে আর কিচ্ছু করার নেই। কাব্য, আমি তোমার কথা কিছুই বুঝতেছি না। মীরা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব নয়। আর আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টাও তুমি করবে না। হঠাৎ কাব্যর মুখে এমন একটা কথা শোনার জন্য মোটে প্রস্তুত ছিল না মীরা। আর যখন শুনলো তখন মনে হলো মীরার মাথায় আকাশ ভেঙে পড়লো। মীরা সম্পূর্ণ স্তব্ধ হয়েছিল কিছুক্ষণের জন্য। তারপর হঠাৎ কেঁদে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলল, এসব তুমি কে বলছো কাব্য? আমি কি কখনো কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছিলাম? চাই নাই তো। আর আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে মারো, কাটো, যাই ইচ্ছা হয় করো, কিন্তু এসব কি বলছো কাব্য? হ্যাঁ আমি ঠিকই বলছি মীরা। না না কাব্য, আমি বিশ্বাস করি না, তুমি আমার সাথে মজা করছো তাই না? না, আমি মজা করছি না, যা বলছি সত্যি বলছি। না কাব্য,
প্লিজ এমন করো না। তোমার কি হয়েছে বলবে প্লিজ। আর যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও। আমি কিছুই বলবো না, তবুও প্লিজ তোমাকে ভুলে যেতে বলো না প্লিজ। না মীরা, তুমি কোনো অপরাধ করো নাই। আসলে হয়েছে কি মীরা, কলেজের আমাদের ফ্রেন্ডরা সবাই ওদের গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করছে, কিন্তু আমাকে দেখো, আমি তোমাকে শুধু কিচ্ছাড়া আর কিচ্ছু করতে পারি নাই। আর আমি তোমাকে এটা করতে জোরও করতে পারবো না, মানে ফিজিক্যাল রিলেশন, কারণ আমি জানি তুমি এতে রাজি হবে না। তাই আমি দুঃখিত, আমার পক্ষে তোমার সাথে রিলেশন রাখা সম্ভব নয়। বিশ্বাস করেন ভাই, কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আমি যেন নিজেকেই নিজের বুকে ছুরি দিয়ে আঘাত করছি। তারপর মীরা কাঁদতে কাঁদতে বলল, তাহলে এটাই কি তোমার কারণ কাব্য, যার জন্য? হ্যাঁ, এটাই কারণ। আর যদি তুমি আমার সাথে রিলেশন রাখতে চাও তাহলে আগামীকাল এই ঠিকানায় চলে আসিও, আমি তোমার জন্য অপেক্ষা করব। আর বাড়ির মালিক আগামীকাল বাড়িতে থাকবে না। এই বলে আমি ওখান থেকে চলে আসি। আর এদিকে মীরা যেন পাথর হয়ে গেছে। মীরা ভাবতেও পারছে না কাব্য তাকে এমন কিছু একটা বলছে। ও অনেক কষ্টে ওখান থেকে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে সে কাঁদছে আর ভাবছে, এটা কি সেই কাব্য যাকে মীরা মন প্রাণ দিয়ে ভালোবাসে? এদিকে আমি বাড়ি এসে অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু চোখে ঘুম আসছে না। বারবার চোখের সামনে শুধু মীরার কান্না ভরা মুখটা ভেসে উঠছে। বুকের বা পাশে প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে। কানেকে যেন ফিসফিস করে বলছে, কাব্য তুই আর যা করলি তা একদম ঠিক করিস নাই। কাব্য তুই কি ভুলে গেছিস ভালোবাসার মানুষকে ভুলে থাকতে কতটা কষ্ট হয়? না না, আমি যা করছি ঠিক করেছি। আমি মীরার মতো ভালোর জন্যই এমনটা করেছি। জানি ও আমাকে আজকের পরে ভুল বুঝবে, আর আগামীকাল ও এখানে আসবে না। এছাড়া এরকম হাজারো চিন্তা নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি পড়তে বসতেই বাড়ির কলিং বেলের শব্দে কানে আসে। ভাবলাম হয়তো পেপারওয়ালা এসছে পেপার দিতে। এটা মনে করে দরজা খুলে আমি যাকে দেখলাম তাকে দেখার জন্য অবাক হয়ে গেলাম, কারণ দরজা খুলে দেখি অরেন ম্যাম, মানে আমার অফিসের ম্যাম, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার কাব্য সাহেব, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ভিতরে আসতে বলবেন নাকি দরজা থেকে বিদায় করে দিবেন? সিসি ম্যাম, কি বলছেন এসব? আসুন ভিতরে আসুন। তারপর ম্যামকে আমার রুমে নিয়ে এসে বললাম, কি খাবেন ম্যাম, চা না কফি? কিছুই খাবো না কাব্য সাহেব। কেন ম্যাম? কিছু তো অন্তত খান। আজ প্রথমবার আপনি গরিবের ঘরে পা বাড়ালেন। হুম, বুঝতে পারছি কাব্য সাহেব, আমাকে তাড়াতাড়ি তাড়াতে চাচ্ছেন, তাই খেতে বলছেন এত, তাই না? না না ম্যাম, আপনি ভুল বুঝতেছেন। আমি এই প্রথম আসলেন আমার ঘরে, তাই আর কি। যাই হোক, আমি কি জানতে পারি আপনি হঠাৎ এই গৌরীর ঘরে আপনার পা পড়ার কারণ? হ্যাঁ কাব্য সাহেব, অবশ্যই জানতেই পারেন। আসলে আপনার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, আপনাকে দেওয়ার জন্য। সারপ্রাইজ? তাও আবার আমার জন্য? সারপ্রাইজ। আর তা কি সারপ্রাইজ সেটা জানতে হলে আপনি আপনার চোখ বন্ধ করতে হবে। তারপর ম্যামের কথা মতো আমি আমার চোখ বন্ধ করি এবং কিছুক্ষণ পর ম্যাম বলল, কাব্য সাহেব, এবার আপনার চোখ খুলুন। আমি ম্যামের কথা মতো চোখ খুলতে যা দেখলাম তা দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম। কারণ আমি চোখ খুলতে দেখি মীরা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার খুব আপত্তিকর অবস্থায় সম্পূর্ণ। আমি সাথে সাথেই নিজেকে সামনে এনে বললাম, মীরা তুমি? আর কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? আর আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আর ম্যাম কোথায়? আমি চোখ বন্ধ করে কথাগুলো বললাম। কেন এসেছি তুমি জানো না কাব্য? আমি তো তোমার ইচ্ছা পূরণ করতে এসেছি, আর তুমি তো আমাকে ঠিক এভাবেই কাছে পেতে চেয়েছিলে, তাই না? তাহলে এখন কেন এভাবে চোখ বন্ধ করে আছো কেন? মীরা প্লিজ, আমি তোমাকে কিভাবে পেতে চেয়েছিলাম তা তোমার থেকে আমাকে শিখতে হবে না। প্লিজ তুমি এখন কাপড় পরে নাও, এখান থেকে চলে যাও। কি হলো, চলে যাব? চলে যাওয়ার জন্য তো আমি আসিনি কাব্য। আমি তোমাকে আজ আপন করে পাবো বলেই এসেছি, আর শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। আর যদি আজকের পর
আমি তোমাকে আপন করে না পাই, তাহলে এখান থেকে আমি না, আমার লাশ যাবে। এই বলে মীরা আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। আমি অনেক কষ্টে চেষ্টা করে ওকে নিজের কাছ থেকে সরাতে পারছি না। এক পর্যায়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আস্তে আস্তে আমিও মীরার ডাকে সাড়া দিয়ে ওর মাঝে হারিয়ে যেতে থাকি এবং সর্বশেষ আমি বিছানায় শুয়ে আছি আর মীরা সম্পূর্ণ আপত্তিকর অবস্থায় আমার বুকের উপর শুয়ে আছে। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না না, এটা আমি কি করলাম? একটা মেয়ের সবচেয়ে দামি জিনিস আজ আমি তার কাছ থেকে নিয়ে নিলাম। এখন যদি আমি ওকে না মেনে নেই তাহলে তো আমি মীরার কাছে নয়, বরং নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। আর আমার পাপের ফল যদি কোনোদিন আমার পরিবারের উপর দিয়ে যায়, তাহলে তো আমি বেঁচে থেকেও মরে যাব। আর নিজের এই অপরাধবোধ থেকে বাঁচার একমাত্র উপায় হলো মীরাকে মেনে নেওয়া। কিন্তু মীরার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে? তাই আমি মীরাকে বললাম, আচ্ছা মীরা, তোমার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে? কেন নেবে না? আমি তার একমাত্র চোখের মণি। আমার সুখের জন্য বাবা সব করতে পারে। হ্যাঁ মীরা, হয়তো তোমার সুখের জন্য তিনি তার জীবনটাও দিতে পারেন, কিন্তু একটা কথা ভেবেছো, তিনি কি আদেও আমাকে তোমার জন্য পছন্দ করবেন? কোথায় তুমি আর কোথায় আমি? কাব্য, এইসব কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার আর আমার সম্পর্কের কথা বাবা সব জানে, আর তিনি আমাদের এই সম্পর্ক মেনেও নিয়েছেন। কি সত্যি? কিন্তু মীরা, আমার একটা জায়গায় খটকা লাগছে যে তোমার বাবা আমাকে না দেখে, কোনো কিছু না শুনে কিভাবে মেনে নিল। আর একটা কথা বুঝতেছি না, তুমি আসার আগে আমার অফিসে ম্যাম এসেছিল, তিনিই বা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন? আরে বুদ্ধু হাদারাম, এখনো বুঝলে না? আমি তোমার অফিসের বস ছিলাম, আর আব্বুর কথা তোমাকে শুনতে হবে না। এখন চলো দুজনে একসাথে গোসল করব। না না, আমি পারবো না, তুমি আগে গোসল করে আসো, তারপর আমি। কেন? একসাথে করলে সমস্যা কি? আমার লজ্জা করে। কি লজ্জা করে? এতক্ষণ তো লজ্জা করলো না, আর গোসল করতে লজ্জা করছে কেন? আসলে হয়েছে কি মীরা, শুনেছি মেয়েরা নাকি গোসল করার পর তার ভেজা শরীর দেখতে খুব সুন্দর লাগে, আর তুমি তো এমনিতেই এত সুন্দর, তখন আবারও তোমাকে আদর করতে মন চাই। যা পাজি ছেলে। এই বলে মীরা ফ্রেশ হতে চলে গেল। ওর ফ্রেশ হওয়া শেষ হলে আমিও ফ্রেশ হতে নিলাম। তারপর আমি ওকে ওর বাড়ি পৌঁছে দেই। আমাদের জীবনের এই ঘটনার পর থেকেই আমি মীরাকে মন থেকে ভালোবাসার চেষ্টা করি, যদিও মনের এক কোণে স্বর্ণার নামটা এখনো বাসা বেঁধে আছে। যাই হোক, আমাদের ভালোবাসা আর খুনসুটিতে আরো কিছুদিন চলে যায়। আর এই কয়দিনে আমি স্বর্ণাকে একটিবারের জন্যও দেখি নাই, হয়তো আমাকে ভুল বুঝে চলে গেছে। তারপর একদিন আমি, মীরা আর নীলা কলেজে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ঠিক তখনই কোথা থেকে যেন স্বর্ণা আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি স্বর্ণাকে দেখে বিরক্ত হয়ে বললাম, এ কি, আপনি আবার আমাকে বিরক্ত করতে আসছেন? ওই, তোকে কাব্য কি বললো শুনতে পাসনি? তোর যা বলার আমাদের সামনে বল। আমি কোথাও যেতে পারবো না, আপনার যা বলার এখানেই বলুন। কাব্য, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমি তো স্বর্ণার কথা শুনে আকাশ থেকে পড়লাম। ও আমার সন্তানের মা হতে চলেছে মানে? নিশ্চিত স্বর্ণা আবার আমার সাজানো গোছালো এই জীবনটাকে নষ্ট করতে এসছে। আচ্ছা, কি পাই এসব মেয়ে? আমাকে আমার ভালোবাসার মানুষ কাছ থেকে আলাদা করে ও কি চাই? আমি একটু সুখে থাকি? আমাকে কষ্ট দেখে ও কি আনন্দ পায়? না, অনেক হয়েছে, জীবনে অনেক অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করছি। আজ আর না, আমি যদি আজও সহ্য করি তাহলে আজ আমাকে মীরার নামটাকে হারাতে হবে, আর আমার জীবনটা আবারও শূন্য মরুভূমি হয়ে যাবে, আর তা আমি মানতে পারবো না। তাই রেগে গিয়ে স্বর্ণাকে বললাম, হ্যালো, আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? আমার সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি আমার দিকে কেন মিথ্যা অভিযোগের আঙুল তুলছেন? বিশ্বাস করো কাব্য, আমি কোনো মিথ্যে কথা বলছি না। সত্যি আমার পেটে তোমার সন্তানের অস্তিত্ব বেড়ে উঠছে। দয়া করে তুমি আমাকে মেনে নাও কাব্য, প্লিজ।
তুমি যদি আমাকে মেনে না নাও তাহলে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না। না, আমি বিশ্বাস করি না। আপনি যা বলছেন সব মিথ্যে বলছেন। আমার আর আপনার মধ্যে এমন কোনো সম্পর্কই হয় নাই যাতে আপনি আমার সন্তানের মা হতে পারেন। আর আপনি এর আগেও আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন। আর আজ যখন আমি একটু শোকে আছি তখন আমার সুখ তোর সহ্য হচ্ছে না, তাই তো? কাব্য, বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি। আমার পেটে তোমার... কি উল্টোপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আর শোন, তোর কাছে কোনো প্রমাণ আছে যে তোর পেটে আমার সন্তান আছে? স্বর্ণা একদম নিশ্চুপ। জানি না কার না কার সাথে নষ্টাইম করে এসছিস আর বলছিস এটা আমার সন্তান। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যদি আমার জীবনের খারাপ কিছু করে থাকি সেটা একমাত্র আমার এই কলেজের সাথে মীরাকে দেখিয়ে বললাম সাথে করেছি। এজন্য যদি আমার সন্তানের মা কেউ হয় সে একমাত্র মীরাই হবে, আর কেউ না। স্বর্ণা এবার আমার দিকে করুণভাবে তাকিয়ে বলল, হ্যাঁ আমি জানি এখন আমি তোমাকে কোনো প্রমাণ দিতে পারবো না কাব্য, তবে হ্যাঁ, যেদিন ওই পৃথিবীতে আসবে সেদিন তুমি চাইলে ডিএনএ টেস্ট করে দেখতে পারো। এরপর কিছুক্ষণের জন্য সবকিছুই নিস্তব্ধ। কিছুক্ষণ পর স্বর্ণা আবার বলতে লাগলো, আচ্ছা কাব্য, তোমার কি মনে আছে প্রায় 2-3 মাস আগে তুমি বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসার কারণে তোমার খুব জ্বর এসেছিল? অবশ্য জ্বরটা আগে থেকেই একটু ছিল। যাই হোক, সেদিন রাতের কথা কি তোমার মনে আছে? কি হয়েছিল সে রাতে? মনে থাকবে না কেন? রাতে আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম, আর পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার জ্বর ভালো হয়ে গেছে। কিন্তু এর সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে কাব্য, কারণ সে রাতে তোমার জ্বর সামান্য একটু প্যারাসিটামল খেয়ে ঠিক হয় নাই, হয়েছিল আমার কারণে। আচ্ছা, তুমি কি জানো সে রাতে আসলে কি হয়েছিল? আরে হ্যাঁ, তুমি জানবে কি করে? সে রাতে তো তোমার জ্বর এতটাই বেশি ছিল যে তুমি বুঝতেই পারো নাই তোমার ঘরে কে এসেছিল। এবং তুমি জানতে চাও কি হয়েছিল সে রাতে? তাহলে শোনো। সে রাতে যখন আমি তোমার ঘরে এসেছিলাম তখন দেখি তুমি জ্বরে কাঁপছো। হয়তো ভাবছো আমি কিভাবে তোমার রুমে এলাম। সেটা না হয় নাই বা জানলে। জানো, তোমার জ্বর দেখে আমি সারা রাত তোমার সেবা করে গেছি যাতে তুমি সুস্থ হও, কিন্তু তোমার জ্বর কমছিল না, বরং বাড়ছিল। আর তুমি ঠান্ডায় কাঁপছিলে। তাই আমি যখন তোমার শরীরে কম্বল দিতে যাব তখনই তুমি আমাকে তোমার কাছে টেনে নাও। আর স্বর্ণার কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গেলাম। কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে সেদিন সকালে আমি যা ঠাস ঠাস হঠাৎ কে যেন আমাকে চড় দিল। আমি তাকিয়ে দেখি যে চড় দিয়েছে সে আর কেউ নয়, মীরা। আমি মীরাকে কিছু বলতে যাব, তার আগেই মীরা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। মীরাকে এভাবে যেতে দেখে নীলা ওর পিছনে পিছনে দৌড় দিয়ে গেল। আমি এখন কি করব কিছুই বুঝতেছি না। আমার পাশে স্বর্ণা দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে কলেজের অনেকেই আমার 3জনকে নিয়ে বাজে কথা বলছে। কেউ কেউ তো বলছে শালা খ্যাতটার সাথে কপাল ঘষার দরকার, তা না হলে এরকম হট দুটো মেয়েটাকে বিছানায় নিতে পারে। আবার কেউ কেউ বলছে দেখিস 2 দিন পর শুনতে পারবি এ দুটো মালকে এক বিছানায় নিয়ে থাকছে। ওদের কথাগুলো বুকের ভিতরে যেন সুসের মতন ফুটছে, তাই মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে আসি। আর এদিকে মীরা কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। আমি ভাবতেও পারছি না কাব্য আমার সাথে এত বড় চিট করতে পারে। ওর যখন মেয়েদের দেহের প্রতি এতই লোভ ছিল তখন আমাকে বলতেই পারতো, আমি আমার দেহকে ওকে আরো আগে দিয়ে দিতাম। কিন্তু ও ওই মেয়েটার সাথে, ছি, এই কথা ভাবতেই দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। এতটা কষ্ট আগে কখনো হয় নাই। না, এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। তার থেকে বরং আমি মরে যাব। হ্যাঁ, এটাই ঠিক হবে। এটা ভেবে মীরা যখন গলায় দড়ি দিতে যাবে ঠিক তখনই কে যেন মীরাকে ঠাস করে চড় দেয়। মীরা মাথা তুলে তাকে দেখে নীলা ওর সামনে দাঁড়িয়ে আছে। এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই কি পাগল হয়ে গেছিস মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই আমাকে কেন বাঁচাতে আসলি? আমাকে মরতে দে প্লিজ, আমাকে মরতে দে নীলা, মরতে দে। আচ্ছা, তুই মরে গেলেই কি সব ঠিক হয়ে যাবে? আমি কিছু জানি না। হ্যাঁ জানি, কিছুই
ঠিক হবে না, কিন্তু মরে গেলে তো আর এটা শুনতে হবে না। আমার ভালোবাসার মানুষের সন্তান অন্য কোনো মেয়ের পেটে, এটা তো অন্তত দেখতে হবে না ওর বুকে মাথা রেখে অন্য কেউ শুয়ে আছে। যদি এসব শুনতে বা দেখতে না চাস তাহলে এমন কিছু কর যাতে তুই তোর ভালোবাসার মানুষকে কাছে পাস। না রে, এমন কোনো উপায় আমার জানা নেই যাতে করে আমার ভালোবাসার মানুষকে আমি কাছে পাবো। কি করব নীলা আমি? তুই বল আমায়। তুই তুই তো নিজেই শুনলি স্বর্ণা কি বলছে। ওর গর্ভের সন্তানের বৈধতা দিতে ওর ডিএনএ টেস্ট করতেও ভয় পায় না। আমি যদি আইনের সহায়তাও নিতে চাই তখন তখন কাব্যকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই ওর নামে যা নয় তাই বলবে, আর আমি তা শুনে বেঁচে থাকতে পারবো না। তুই জানিস নীলা, যারা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করতো তাদের দেখলে আবার হাসি পেত। ভাবতাম কি একটা তুচ্ছ কারণে তারা আত্মহত্যা করে, কিন্তু আজ বুঝতে পারছি তারা কেন এ পথ বেছে নেয়। তুই তো নিজেই শুনলি স্বর্ণা কি বলছে। ওর গর্ভে সন্তানের বৈধতা দিতেও ডিএনএ টেস্ট করতেও ভয় পায় না। আমি যদি আইনের সহায়তাও নিতে চাই তখন তখন কাব্যকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই ওর নামে যা নয় তাই বলবে, আর আমি তা শুনে বেঁচে থাকতে পারবো না। তুই জানিস নীলা, যারা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করত তাদের দেখলে আমার হাসি পেত। ভাবতাম কি একটা তুচ্ছ কারণে তারা আত্মহত্যা করে, কিন্তু আজ বুঝতে পারছি তারা কেন এই পথ বেছে নেয়। মীরা দেখ, আমি তাদের কথা জানি না। তারা হয়তো তাদের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার কোনো পথ খুঁজে পায় নাই, তাই এ পথ বেছে নিয়েছে। কিন্তু তুই চাইলেই আমি তোকে পথ দেখাতে পারি, যাতে করে তুই তোর ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য আপন করে নিতে পারিস। কি তুই সত্যি বলছিস তো? তুই আমাকে আমার কাব্যকে এনে দিতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু সেজন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বল? আমি কাব্যকে কাছে পাওয়ার জন্য সব করতে পারবো। তুই বল আমাকে কি করতে হবে। তাহলে শোন, কি করতে পারবি তো? হ্যাঁ করতে পারবো, কিন্তু কোনো কিন্তু নয়। তুই যদি তোর কাব্যকে কাছে পেতে চাস তাহলে তোকে এটা করতেই হবে, তা না হলে কোনো দিনও তুই তোর কাব্যকে পাবে। একবার ভেবে দেখ মীরা, কোনো মেয়েই তার ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে শেয়ার করতে চায় না, এমনকি সে যদি তার আপন বোন হয়েও থাকে। এখন তুই বল, তুই কি চাস না না, কোনোভাবেই আমি তা হতে দিব না। কাব্য আমার, শুধুই আমার। আমার ছাড়া কাব্য আর কারো নয়, হতে পারি না। এই তো বুদ্ধিমতী মেয়ে, চল কাজে লেগে পড়ি। আর এদিকে আমি বাড়িতে এসে ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আমার সাথে। প্রথমে একজনকে ভালোবাসলাম, সে আমার সাথে অভিনয় করলো। এখন আবার একজনকে ভালোবাসলাম, আর নিজের একটা ভুলের জন্যও তাকে হারাতে হচ্ছে। এই উপরওয়ালা, তুই কি আমাকে খেলার পুতুল পেয়েছিস? যখন যেভাবে খুশি তখন সেভাবে আমার জীবন নিয়ে খেলছিস। এরই মধ্যে হঠাৎ নীলার ফোনে আমার ভাবনার ছেদ ঘটল। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো নীলা, বল। হ্যালো কাব্য, তুই এখন কোথায়? কেন, আমি তো বাড়িতে। কি হয়েছে? আর তোর গলা এমন লাগছে কেন? হ্যাঁ, অনেক কিছুই হয়ে গেছে রে কাব্য, তুই যত তাড়াতাড়ি পারিস মীরাকে আটকা। কেন, কি কি হয়েছে মীরার? আরো এখন কোথায়? দেখ কাব্য, এত কিছু বলার সময় নেই। তুই শুধু এটুকু শুন যে মীরা স্বর্ণাকে মারার জন্য ওকে উঠিয়ে এনেছে, আর তুই যত তাড়াতাড়ি পারিস মীরাদের পুরাতন গোডাউনে চলে আয়। হঠাৎ আমি নীলের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। প্লিজ নীলা, তুই যেভাবে পারিস মীরাকে একটু আটকা, আমি আসছি। আমি বেঁচে থাকতে মীরাকে কোন অন্যায় কাজ করতে দিব না। এই কথা বলে আমি মীরাদের পুরাতন গোডাউনে যাওয়ার জন্য বের হলাম। তারপর আমি যখন মীরাদের গোডাউনে পৌঁছে যাই তখন যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে যাই।
কারণ আমি দেখলাম মীরাদের পুরাতন গোডাউনে তালা ঝুলছে। কোথাও এমনটা নয় তো আমার এখানে আসতে দেরি হয়ে গেছে? তাই শিওর হওয়ার জন্য যখন আমি নীলাকে ফোন দিতে যাব, ঠিক তখনই কে যেন আমার মাথায় শক্ত জাতীয় কিছু দিয়ে আঘাত করে। ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি যা দেখলাম তা দেখে দ্বিতীয়বারের মতো অবাক হয়ে যাই। কারণ যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা রুমের মধ্যে শুয়ে থাকা অবস্থা দেখতে পাই, আর রুমটাই সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো। একটু পর হঠাৎ শুনতে পাই রুমের বাইরে কে বা কারা যেন কথা বলছে। তাই আমি বিছানা থেকে উঠে যাব, তখনই মাথা ঘুরে আবার পড়ে যাই। মাথাটা কেন জানি ব্যথা করছে, তবু অনেক কষ্টে দরজা পর্যন্ত যাই। তারপর রুমের দরজা খুলে আমি যা দেখলাম আর শুনলাম তাতে আমি যেন তৃতীয়বার আকাশ থেকে পড়লাম। কারণ আমি দরজা খুলে দেখলাম যে মীরা স্বর্ণাকে কেউ খুব বাজেভাবে মেরেছে। ওরা মাটিতে পড়ে কাতরাচ্ছে, আর ওইদিকে এই অবস্থা দেখে একটা মেয়ে পাগলের মতন হাসছে। মীরা স্বর্ণাকে এভাবে পড়ে থাকতে দেখে আমার দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি যখনই দৌড়ে ওদের দুইজনের কাছে যাব, ঠিক তখনই মীরা মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, নীলা, তুই এসব কি করছিস আমাদের সাথে? তুই তো আমাকে সাহায্য করতে চেয়েছিলি। আমি মীরার মুখে নীলার নামটা শুনে আমার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। তোকে আমি সাহায্য করতে চেয়েছি? কই, কখন? আমার তো মনে পড়ছে না। কেন তুই আমাকে বলিস নাই যে তুই আজকে আমার সাথে আমার ভালোবাসার মানুষের মিল করে দিবি? তাহলে তুই কেন আমার উপর এত অত্যাচার করছিস? আচ্ছা, এমনটা বলেছিলাম বুঝি? তাহলে তোকে হয়তো এটাও বলেছিলাম যে পৃথিবীর কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে অন্যের সাথে শেয়ার করতে চায় না। তাহলে একবার ভেবে দেখ, আমি কি করে তোদের দুই বোনের সাথে আমার ভালোবাসা শেয়ার করব? কি এটা আমি কি শুনছি মীরা? আর স্বর্ণা দুই বোন, কিন্তু ওদের মাঝখানে কিসের এত শত্রুতা? ওদের যখন একসাথে দেখি তখন তো দেখলে মনে হয় যেন একজন আরেকজনের জীবন নিতে পারলেই খুশি হতো। আর নীলাই বা এসব কেন বলছে? আমার ভাবনা সেদ গটিয়ে নীলা আবার বলতে লাগলো, শোন মীরা, যেখানে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষকে তার আপন বোনের পাশেই থাকতে দেখতে পারে না, সেখানে তোরা দুই বোন কিনা আমার ভালোবাসার মানুষকে তোদের বিছানা পর্যন্ত নিয়ে গেছিস। নীলার কথা শুনে আমি যেন এবার চতুর্থবারের মতো একটা বড়সড় শক খেলাম। কি বলছে এসব নীলা? আর মানে কি? ওরা আমাকে শুধু আজ পর্যন্ত ঠকিয়ে এলো, আর আমি বোকার মতো ভালোবেসে গেছি। আর যেখানে আমার থাকার কথা ছিল সেখানে তোরা ছিলে। আমি কিভাবে এই কষ্ট সহ্য করব বল তোরা? নীলা, তুই এইসব কি পাগলের মতো কথা বলছিস? তুই আবার কাকে ভালোবাসিস? আর আমি কেনই তোর ভালোবাসার মানুষের কাছে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যে কাব্যকে কাছে পাওয়ার জন্য আমি ছোট থেকেই ওকে পাগলের মতো ভালোবেসে আসছি, আর তাকে তাকে তোরা দুই বোন আমার কাছ থেকে ছিনিয়ে নিবি, তা আমি কিভাবে হতে দেই? হঠাৎ নীলার এমন কথা শুনে মীরা স্বর্ণা যেন আকাশ থেকে পড়লো। সাথে সাথেই ওরা একসাথে বলে উঠলো, কি বললে তুমি নীলা? কাব্য তোমাকে ভালোবাসে মানে? আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। কাব্য তোমাকে ভালোবাসে না। আমি কি এটা বলেছি যে কাব্য আমাকে ভালোবাসে? আমি তো এটা বলেছি যে আমি ওকে ভালোবাসি। তবে হ্যাঁ, ও আমাকে ভালোবাসতো, কিন্তু কিন্তু একমাত্র তোর কারণে ও আমাকে ভালোবাসে নাই। তুই আমাদের দুইজনের মাঝখানে কাটা হয়েছিলি। তুমি এসব কি বলছো নীলা? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তাহলে শোন, তোর কি নিশা নামের কোনো মেয়েকে মনে আছে যখন তুই পিজিসিতে পড়তি? হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? আমি ওকে চিনবো কেন? আর চেনারও কি প্রয়োজন? কারণ নিশা আর কেউ নয়, আমি। আর জানিস স্বর্ণা, আমি আমার জীবনের সবচাইতে বড় কষ্টটা কখন পেয়েছিলাম? যখন তুই এটা জানতি যে আমি কাব্যকে ভালোবাসি, তারপরেও তুই আমার বান্ধবী হয়ে তুই আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিলি। তুই একবারও কাব্যর প্রতি আমার ভালোবাসাটা বুঝিস নাই। তাই রাগে আমি আমার এই মুখে প্লাস্টিক সার্জারি করে তোর চেহারা নিয়ে তোকে ওর কাছে খারাপ বানাই।
আর ও যখন রাগ করে এখানে আসে তখন আমি ওকে আমাদের কলেজে ভর্তি করানোর জন্য অনেক বড় একটা গেম খেলি। কিন্তু আমি এটা জানতাম না এই কলেজে মীরার মতো সুন্দরী মেয়ে আছে। তখন মীরাকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই, যদি কাব্য আবার ওকে ভালোবাসে। তাই আমি দ্বিতীয়বারের মতো আবার প্লাস্টিক সার্জারি করি আর মীরার সাথে বন্ধুত্ব করি। আর মীরাকে কাব্যর সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে ওকে ছ্যাঁকা দেওয়ার প্ল্যান করি। কারণ যখন কাব্য একাকিত্ব অনুভব করবে আর তখনই আমি আমার প্ল্যান মতো সেই সময় কাব্যের পাশে দাঁড়াতাম, যাতে কাব্যকে আমার প্রতি মেন্টালি এবং ফিজিক্যালি দুর্বল করতে পারি। এরপর সবকিছুই আমার প্ল্যান মতোই চলছিল, কিন্তু মাঝখান থেকে এ শালিকিনা এক স্বপ্ন দেখে আমার সব পরিকল্পনা ভেস্তে দিয়ে কাব্যকে ভালোবাসতে লাগলো। তারপর আমি কাব্যকে ওর কাছ থেকে দূরে সরানোর জন্য কোনো প্ল্যান করব তার আগেই স্বর্ণা তুই যে কোথায় থেকে টপকালি বুঝতেই পারলাম না। তখন আমি ভাবতে লাগলাম কি করে এক ঢিলে দুই পাখি মারা যায়। তারপর অনেক কষ্টে যখন একটা প্ল্যান করলাম, সেটাও তোদের দুইজনের কারণে ভেস্তে গেল। যখন শুনলাম স্বর্ণা মা হতে চলেছে আর মীরার সাথেও কাব্যর ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। মাথায় শুধু একটা কথাই আসছিল, যে করেই হোক তোদের দুটোকে শেষ করব। আর যখন দেখলাম মীরা আত্মহত্যা করতে যাচ্ছে, তখন প্রথমে ভাবলাম একটা পথের কাঁটা নিজেই আমার পথ থেকে সরে যাচ্ছে, আর বাকি থাকলি তুই, স্বর্ণা। আর তোকে আমার পথ থেকে সরানোটা আমার বা হাতের কাজ ছিল, কিন্তু আমার ধরা পড়ার ভয় ছিল। তাই ঠিক তখনই মাথায় একটা আইডিয়া চলে আসে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাই আমি মীরাকে বাঁচিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসি, আর তোকে এটা বলে এখানে নিয়ে আসি যে তোর কারণে মীরা কাব্যকে মেরে ফেলতে চাচ্ছে। আর আমার জানটাকে মানে কাব্যকে এখানে এটা বলে ডাকি যে মীরা স্বর্ণাকে মেরে ফেলতে এখানে নিয়ে এসেছে। এখন তোরা মরার জন্য তৈরি হয়ে নে। ছি, তুই এতটা খারাপ আমি ভাবতেও পারছি না। তোর মতো একটা মেয়েকে নিজের বান্ধবী ভাবতেও ঘৃণা লাগছে। সে তোরা যাই আমাকে বল, আমার তাতে কিছুই আসে যায় না। একটা কথা জানিস কি তোরা, ইংরেজিতে একটা প্রবাদ আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। যাই হোক, আজকে খুব আফসোস লাগছে, কারণ তোরা আমার হাতেই মরবি। এ কথা বলেই মীরা আর স্বর্ণার দিকে দুই হাতে দুইটা রিভলভার দিয়ে মারার জন্য রেডি হয়েছে। সে তোরা যাই আমাকে বল, আমার তাতে কিছুই আসে যায় না। একটা কথা জানিস কি তোরা, ইংরেজিতে একটা প্রবাদ আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। যাই হোক, আজকে খুব আফসোস লাগছে, কারণ তোরা আমার হাতে মরবি। এদিকে আমি নীলার মুখে এইসব কথা শুনে পুরাই স্তব্ধ হয়ে গেলাম। আমি এখন কি করব কিছুই মাথায় আসছে না। আমি যে দেখছি আর কি যে এখন কিছুই মাথায় আসছে না, শুধু একটাই কথা, আর এটা ভাবতে মনের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। তাকে শাস্তি পেতে হবে। তারপর আমি হাতে তালে দিয়ে নিশার এগিয়ে যেতে গিয়ে বললাম, বাহ নিশা, বাহ, কি অসাধারণ তোর ভালোবাসা। আমাকে তুই এতটাই ভালোবাসতি যে ভালোবাসার জোরে তুই আমাকে আজ আমার পরিবারের কাছ থেকে আলাদা করে দিলি, আর দুইটা নিষ্পাপ মেয়ের কাছে আমাকে অপরাধী বানিয়ে দিলি। সত্যি তোর ভালোবাসা মহৎ রে। তোর জন্য এমন নিচু মনের ভালোবাসা দেখে তোকে স্যালুট করতে মন চাচ্ছে। কাব্য, কাব্য, তুমি আমাদের বাঁচাও। আমি মীরার দিকে তাকিয়ে আবারও নিশার দিকে তাকালাম। নিশা দেখি যেন ভূত দেখার মতো চমকে উঠল। তারপর তোতলাতে তোতলাতে বলল, কাব্য, তোমার জ্ঞান ফিরলো কখন? অনেক আগেই ফিরেছে। উপরওয়ালার কি টাইমিং দেখো। এগুলো দিন যাতে অপরাধী ভেবে এসছে। আজ যদি আমার জ্ঞান না ফিরত তাহলে আমি হয়তো জানতেই পারতাম না যে আসল অপরাধী স্বর্ণা নয় তুই। আজ আমাদের নিজের প্রতি ঘৃণা আসছে। যাকে আমি ভালোবাসতাম তাকে আমি হয়তো কখনো চিনতেই পারি নাই।
তুমি আমাকে ক্ষমা করে দিও স্বর্ণা। কি অপরাধ করছিলাম তোর? হ্যাঁ, কি অপরাধ করছিলাম যে যার কারণে তুই আমার সাথে এত বড় গেম খেললি? কি বললি? তোর কোনো অপরাধ নেই কাব্য? আচ্ছা, তুই কি সব কিছু ভুলে গেছিস? তুই ভুলতে পারলেও আমি পারিনি। সেই ছোট্ট থেকেই আমি তোকে ভালোবেসে আসছি, সেই ছোট থেকে। যখন আমি এটা বুঝতে পেরেছি ভালোবাসা কি, সেই তখন থেকেই আমি তোকে আমার স্বপ্নের পুরুষ ভেবে কত রঙিন স্বপ্ন দেখেছিলাম, আর তোকে কত ভাবে আমার ভালোবাসা বোঝাতেও চেয়েছিলাম। কিন্তু তুই কি করলি? আমার ভালোবাসা না বুঝে এই শাকচুর্ণী স্বর্ণাকে ভালোবাসলে। আর জানিস, আমি যখন জানতে পেরেছিলাম তখন কতটা কষ্ট পেয়েছিলাম? না, তুই জানিস না। তুই জানবি কি করে? তুই তো তখন ওই স্বর্ণার সাথে সুখের এক রঙিন দুনিয়া তৈরিতে ব্যস্ত ছিলি। জানিস, আমি বারবার বারবার একটা কথাই দিন রাত ভাবতাম, আমি ওর থেকে কোন অংশে কম ছিলাম যে স্বর্ণার কপালে কেন তুই লেখা থাকবি। আর ওর সুখ আমার সহ্য হতো না, তাই ওকে তোর জীবন থেকে সরানোর জন্য আমি ওর রূপ নেই আর তোর লেখাপড়ার ক্ষতি করি, আর ওকে তোর কাছে খারাপ বানাই। আমি ভেবেছিলাম তুই এত কষ্টের ভিতর নিজেকে একা মনে করবি আর আমি তখন তোর পাশে থাকবো, কিন্তু না, তুই সবকিছু ভুলে আবারও নতুন করে মীরাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলি। আর এবার মীরার জীবনটা সুখের সাগরে ভাসিয়ে দিলি। কিন্তু এত কিছু করার পরেও আমি কি পেলাম? কিছুই না, শুধু কষ্ট ছাড়া আর কি। আর আমি কি এতটাই অবহেলার পাত্রী হয়েছি যে আমি শুধু সারা জীবন কষ্ট করে যাব আর অন্যরা আমার ভাগের সব সুখ লুটে নিয়ে যাবে? নো, নেভার। যে সুখ আমি পাই নাই তা ওদের কাউকে পেতে দিব না। আজকে ওদের আমি শেষ করে তোর সাথে আমি বিয়ে বসবো, তারপর দুজনে ছোট্ট একটা স্বপ্নের সংসার সাজাবো, যেখানে শুধু তুমি আর আমি আর আমাদের ছোট্ট দুইটা ছেলে মেয়ে থাকবে। এই কাব্য, বলো না তুমি আমাকে বিয়ে করে আমার স্বপ্নগুলো পূরণ করবে? প্লিজ কাব্য, বলো না। কি? আমি বিয়ে করবো তোকে? আমার জীবন থাকতো নাই, তোর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। কি? তুই আমাকে বিয়ে করবি না? না, করব না। কাব্য, ভালোই ভালোই বলছি, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তা না হলে। কি তাহলে? আমাকে মারবি তো? মেরে ফেল। না না, তোমাকে মারতে যাব কোন দুঃখে? তুমি মরে গেলে আমার কি হবে? তবে হ্যাঁ, তুমি জানতে চাইলে না আমি কি করব, তাইলে এই দেখো। ঠাস করে স্বর্ণাকে গুলি করি। আমি চিৎকার করে স্বর্ণা বলেই ওর দিকে দৌড় ধরলাম। খবরদার কাব্য, এক পাও নড়বে না। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, নয়তো তোমার আদরের মীরাকেও শেষ করে দেব। নিশা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কিভাবে এটা করতে পারলি? একটা বারো কি তুই এটা ভাবলি না স্বর্ণা মা হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমাকে ভালোবেসে। আর আমার ভালোবাসার পথে সবচেয়ে বড় কাঁটা ছিল এই স্বর্ণা, কারণ ও তোমার সন্তানের মা হতে চলেছিল। ও যতদিন বেঁচে থাকতো ততদিন তোমাকে আমার করে পাবো না। এখন আর থাকলো মীরা, আর তুমি যদি মীরাকে জীবিত দেখতে চাও তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও কাব্য। যদি রাজি না হও বুঝতেই পারছো। না, তুমি ওই ডাইনিকে বিয়ে করতে রাজি হবে না। এতে যদি ও আমারও জীবন নিয়ে নেয় তো নিক, আমি ওকে তোমার পাশে দেখতে পারবো না কাব্য। ওই শাকচুর্নি, চুপ, একদম চুপ।
বেশি কথা বললে না তোর অবস্থাও তোর বোনের মতো হবে। এদিকে স্বর্ণার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, যা আমাকে সহ্য হচ্ছে না। ওকে যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে ও যে কোনো সময় মারা যেতে পারে। জান, তোমাকে বলছি, প্লিজ একটু ভেবে দেখো। স্বর্ণার পর তুমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, সেই মীরারও এমন ভাবে কষ্ট পেতে পেতে মরে যাবে, আর তুমি তা দেখতে পারবে? মীরার সেই ভয়ানক কষ্ট তুমি সহ্য করতে পারবে? কাব্য, তুমি আমাদের কথা ভেবো না। আমাদের যা হওয়ার হবে, কিন্তু তুমি নীলাকে বিয়ে করার জন্য জীবনেও রাজি হবে না। চুপ, একদম চুপ। বেশি কথা বললে না তোর অবস্থাও তোর বোনের মতো হবে। এদিকে স্বর্ণার মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, যা আমার সহ্য হচ্ছে না। এই মুহূর্তে ওকে যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে যে কোনো মৃত্যু বরণ করতে পারে সে। আর জান, তোমাকে বলছি, একটু ভেবে দেখো। স্বর্ণার পর তুমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসো, সেই মীরা এমন ভাবে কষ্ট করে মরে যাবে, আর এটা তুমি দেখতে পারবে? ওর সেই ভয়ানক কষ্ট তুমি সহ্য করতে পারবে? আমি কি করব কিছুই মাথায় আসছে না। এখন যদিও ওর বিয়ে করাতে রাজি না হয় তাহলে স্বর্ণা মারা যেতে পারে, সেই সাথে মীরার ক্ষতি হতে পারে। অনেকে ভেবে দেখলাম আমি যদি নিশাকে বিয়ে করি তাহলে আমার কাছে দুইজন মানুষ তো বেঁচে থাকবে, আর ওরা বেঁচে থাকলে আমি হাজারো কষ্টের মাঝেও এটা সুখ খুঁজে পাবো। তাই আমি নিশাকে বললাম, তোকে বিয়ে করতে আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? আমি স্বপ্ন দেখছি না তো? এই, আবার বলো না, তুমি আমাকে বিয়ে করতে সত্যি রাজি আছো? হ্যাঁ, আমি তোকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? আজ আমি খুব খুব খুশি। বলো তোমার কি শর্ত? তোমার যা মন চায় আমি তাই তোমাকে দিতে রাজি আছি। আমার শর্ত হলো যে এই যে তুমি আজ থেকে এই মুহূর্তে মীরা এবং স্বর্ণাকে ছেড়ে দিবে, আর আমাদের স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে পারি। মীরা শুধু আমার দিকে তাকিয়ে আছে আর কান্না করছে। এরপর নিশা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি মীরাকে ছেড়ে দিব, আর স্বর্ণাকেও হাসপাতালে নিয়ে যেতে দিব। কিন্তু তার আগে তোমাকে এখন এই মুহূর্তে আমায় বিয়ে করতে হবে। নিশা, তুই কি পাগল হয়ে গেছিস? এই মুহূর্তে তোকে আমি কিভাবে বিয়ে করব? আর এখন যদি তোকে বিয়ে করতে যাই তাহলে কি হতে পারে কি ভেবে দেখেছিস? একটিবার কি ভেবে দেখেছিস? মুখে বিয়ে করানো বলাটা যতটা সহজ, বাস্তবে তা ততটা নয়। বিয়ে পড়ানোর জন্য কাজের দরকার, আমার কাজের এখানে আসতে অনেক সময় লাগবে। নিশা প্লিজ, তুই একটু বোঝার চেষ্টা কর। আমার বিয়ে পরেও করতে পারবো, আগে স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে দে প্লিজ। মিস্টার কাব্য, তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? আমি তোমাদের যেতে দিব আর তুমি আমার সাথে এই গেম খেলবে? তা আমি হতে দিতে পারি না। আমি তোমাকে এখনই বিয়ে করব, আর তার জন্য কাজের কোনো দরকার নেই। দেখ নিশা, পাগলামো করিস না। কাজী ছাড়া কিভাবে বিয়ে করতে হবে সেটা তোমাকে ভাবতে হবে না। এই নাও, এই কাগজে ছোট একটা সিগনেচার করে দাও, তাহলেই হবে। কিসের কাগজ এটা? আমাদের বিয়ের কাবিননামা। এটাতে যত তাড়াতাড়ি তুমি সই করবে তত তাড়াতাড়ি ওদেরকে আমি ছেড়ে দিব। তারপর আমি মনে শখ, দুঃখ, কষ্ট, রাগকে মনের ভিতরে চাপা দিয়ে দিয়ে নিশার হাত থেকে কাগজটা নিতে যাব, তখন মীরা কাঁদতে কাঁদতে বলল, না কাব্য, না, তুমি এটা করতে পারো না। আমি নিজের চোখে তোমার সাথে ওই বিশ্বাসঘাতকের বিয়ে দেখতে পারবো না। এমন দৃশ্য দেখার আগে তুমি আমাকে মেরে ফেলো আমাকে প্লিজ। আমি শুধু মীরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বললাম, মীরা, তুই আমাকে ক্ষমা করে দিও। এটা ছাড়া তোমার বাঁচানোর দ্বিতীয় কোনো রাস্তা আমার জানা নেই। তবে তুমি এটা মনে রেখো যে নিশাকে আমি বিয়ে করলেও কোনো দিনও আমার সংসারও করতে পারবে না, কারণ তোমাদের এখান থেকে নিরাপদে বের করে দিয়ে আমি কি যে করব
তা তোমরা ভাবতে পারছো না। তারপর নিশার কাছ থেকে কাগজটা নিয়ে যখনই সিগনেচার করতে যাব তখনই একটা ভয়ানক আত্মচিৎকারে আমার কানে আসে, যার ফলে আমার অন্তরঙ্গ আত্মা কেঁপে ওঠে। আমি ভয় পেয়ে পিছনে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমি যেন পাথর হয়ে গেছি। কাব্য, তুই যদি ওই ডাইনি নিশাকে বিয়ে করিস তাহলে এই কাজ দিয়ে আমার হাতের রগ কেটে এখানেই মারা যাব। মেয়েরা একটা কাজের টুকরো হাতে নিয়ে হাতের উপর দিয়ে বলল কথাটা। তারপর আমি সাথে সাথে মীরার কাছ থেকে আর ওর কাছ থেকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুই মানলো না। আর এদিকে স্বর্ণা বেহুশ হয়ে পড়ে আছে। তারপর মীরা যখনই সেই কাছের টুকরা দিয়ে নিজের হাত কাটতে যাবে ঠিক তখনই কেউ একজন পাশ থেকে, নিশা তোমার খেলা খতম। কথা শুনে আমি পিছন ফিরে অবাক যে এই কথাটা কে বললো। তাকে দেখে খুব বেশি অবাক হয়েছি, কারণটা মাথা কথাটা যে রিয়া বলল। আর আপনারা জানেন রিয়া মীরার বান্ধবী, আর রিয়ার সাথে যে পুলিশও নিয়ে এসছে। আর এদিকে নিশা পুলিশের দিকে তাকাতে আমি তার হাতের বন্দুকটা কেড়ে নিয়ে ফেলে দিলাম, আর পুলিশ এসে নিশাকে ধরে নিয়ে গেল। যাওয়ার আগে নিশা বলল, কাব্য, আমি তোমাকে পেয়েই ছাড়বো। আরে শালি চুপ কর, আগে নিজে বাস তারপরে রিয়াকে। আমি বললাম, আরে রিয়া তুই কি করে জানলি? আমি মীরাকে ফলো করে সব শুনেছিলাম, তারপর পুলিশকে ফোন করলাম। তোকে কি বলেছে ধন্যবাদ দেই? আচ্ছা এসব কথা ছাড়, আর স্বর্ণাকে নিয়ে চল হাসপাতালে। তারপর মীরা এসে আমাকে জড়িয়ে ধরলো। তাড়াতাড়ি স্বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর মীরাকেও দেখলাম, ও অনেক খুশি। মীরাকে খুশি দেখে মনে হলো যে আমাকে পেয়ে খুব খুশি হয়েছে। তারপর সবাইকে স্বর্ণাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। তারপর একটু পর আমিই বললাম, আমারই শব্দ স্বর্ণার এই অবস্থার জন্য। কাব্য, শুধু নিজেকে দোষী ভেবো না। দেখবে লিমা আপু থুকু, লিমা সতীন থুকু, লিমা আপু ঠিকই বাঁচবে। তাই যেন হয়। একটু পর যেখানে স্বর্ণার ট্রিটমেন্ট চলছিল সেখান থেকে একটা ডক্টর বের হয়ে সে মুখ থেকে কালো করে বলল, সরি মিস্টার কাব্য। কি হয়েছে ডাক্তার? মিস স্বর্ণার কিছুই হয়নি। তবে তবে কি ডাক্তার সাহেব? বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। পেটে আঘাত পাওয়ার ফলে আমার ছোট বাচ্চাটাকে বাঁচাতে পারে না। ডাক্তার সাহেব, আমরা কি স্বর্ণার সাথে কথা বলতে পারি? অবশ্যই, তবে বেশি কথা বলবেন না। তারপর মীরা আমি স্বর্ণার কাছে গেলাম। স্বর্ণা আমাদের কাছে দেখার সাথে সাথে, কাব্য, আমি জানি এখন তুমি আমাকে আরো ঘৃণা করবে, কারণ আমি বাচ্চার মা আর তুমি বাবা হতে পারবে না। আরে পাগলি, যা হয়েছে ভুলে যাও, সব নিয়তি। তবে আজকে আমি তোমাকে আর মীরাকে বিয়ে করব, কারণ আমি দুজনকেই খুব ভালোবাসি। আর মীরা, তুমি কি বলো? সুপ্রিয় পাঠক পাঠিকা, স্বর্ণা এবং মীরা আপন বোন না, চাস্ত বোন, যেটা মীরার কাছ থেকে স্বর্ণ সম্পর্কে জানার পরে জানলাম। হ্যাঁ, আমিও রাজি। তবে এখানে একটা কথা। আবার কি স্বর্ণা? স্বর্ণার কথা বলতে পারলো না, কারণ রিয়া গিয়ে স্বর্ণার বাবা মায়ের নিয়ে এসছে। মানে তুই ঠিক আছিস তো? আব্বু, আমি সম্পূর্ণ ঠিক আছি। তারপর আমি লিমার বাবার সাথে সাথে বিয়ের কথাবার্তা পাকা করলাম। আর মীরার আব্বু আম্মুর সাথে কথাবার্তা আগে থেকে মীরা বলে রেখেছেন। তারপর মীরা এবং তার আব্বু আম্মুকে ফোন করতেই আসতে বলল। আর একটু পর মীরা আব্বু আম্মু এলে তার মেয়েকে নিয়ে চিন্তা করে বিয়েতে রাজি হলো। আমি চাই আমরা বিয়ে করার পর তোমার মা বাবার কাছে যাব, কারণ ওখানেই তো আমার, মীরার এবং তোমার ঘর। কিন্তু আমি যাব না, কারণ আব্বু আম্মু আমাকে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। দেখো কাব্য, এবার তোমাকে দেখলে তারা তোমাকে আপন করে নেবেই। ওরা এখন ভুল বুঝতে পেরেছেন। আর মা বাবার সাথে সন্তানের রাগ মানায় না। কিন্তু কোনো কিন্তু নয়। তারপর আর কি, এর কিছুদিন পর স্বর্ণা সুস্থ হলো এবং দুইজন পরিবারের সম্বোধনে তাদের পরিবারের ধুমধাম করে বিয়ের কাজ সম্পন্ন করলো। আর প্রিয় পাঠক পাঠিকা, আপনারা বুঝতে পারছেন যে আমার দুইটা বউ আর বউদের একটাই কথা, তারা শ্বশুরবাড়িতে বাসর করবে। অবশ্য আমার মা বাবা
ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আগেই, এবং তারা তাদের সাথে ভুল বুঝতে পেরেছে। তারপর বিয়েতে হবার পর রাতে চললাম ট্রেন চট্টগ্রাম উদ্দেশ্যে, আর পৌঁছে গেলাম রাতে, মানে একটু রাতেই, ধরুন 4টায়। তারপর বাসার ভিতরে যেতে তো আমি অবাক, কারণ বাড়িটা সম্পূর্ণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। বাসার ভিতরে মা বাবা আমাকে দেখে তো জড়িয়ে ধরলো, আর আমার কাজিনরা এসে স্বর্ণ এবং মীরাকে ঘরে নিয়ে চলে গেল, আর আমি চলে গেলাম ছাদে চাঁদ দেখতে দেখতে। একটু পরে কাজিনরা এসে আমাকে জোর করে বাসা ঘরে ঢুকিয়ে দিল। তারপর স্বর্ণ এবং মীরাকে আমার কাছে এসে পায়ে ধরে সালাম করলো। তারপর আমাদের দুইজনে জড়িয়ে ধরলাম। এরপর শুরু হলো আমাদের নতুন একটা জীবন, যেখানে নেই কোনো হিংসা, শুধু আছে সবসময় ভালোবাসা দিয়ে পরিপূর্ণতা। আমার এই জীবনের গল্পটা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকুন।